বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। রাত 1টা বাজে। বর 8 কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে কাটতে বলে হরহরি নিজের রুমে চলে গেল। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? মাছগুলো নিয়ে রান্নাঘরে রেখে তার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে গেলাম। খাবার তার সামনে রেখে চলে আসছিলাম, পেছন থেকে তার ডাক, আলো, কালকে সকালে আমি মাছ ভাজা খাবো, তাই মাছগুলো যেন এখনই কেটে রাখো। আর হ্যাঁ, কালকে সকালে যেন আমি মাছ পাই। জি বলে বের হয়ে গেলাম। বাবা মা শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু জীবনে আলোই আসলো না। অন্ধকার আর অন্ধকার দেখতে পাই। পানির গ্লাস নিয়ে আমার বর সায়নের সামনে দাঁড়িয়ে আছি। উনি ওনার মতোই খেয়ে যাচ্ছে। একটাবার জিজ্ঞেস করলো না যে আলো তুমি কি খেয়েছো? আমিও না কার কাছ থেকে ভাগি আশা করি। বিয়ের 1.5 বছর হয়ে গিয়েছে আর আমি মা হতে পারিনি। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তাকে একটা বাচ্চা দিতে পারিনি, তাই আজ আমার এই দশা। শাওন খাবার শেষ করে শুয়ে পড়ল। আমি সব গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলাম। এই বাড়ির নিয়ম, বরের আগে স্ত্রী খাবার খেতে পারবে না, তাই রোজ শাওনের জন্য রাত 1টা থেকে 2টো পর্যন্ত অপেক্ষা করি। বাবা নামক ছায়াটা নেই, তাই আমার এই অবস্থা। পাতিলে অল্প ভাত ছিল, তাই খেয়ে মাছ কাটতে বসলাম। মাছের দিকে চেয়ে মুচকি এসে মাছকে বললাম, মাছ, আজ না আসলেও পারতি। আজও আমায় ঘুমানো যাবে না। জানিস তো আমি মাছ কাটতে পারি না, তারপরও অল্প শিখেছি আর কাটতে দেরি হয়। এই জিনিসটা শাওন জেনেও নিয়ে এসেছে। কি আর করার, তোকে এখন আমার কাটতে হবে। মাছ কাটতে কাটতে নিজের কথাগুলো বলে ফেলি। আমি আলো ইসলাম। আমাদের পরিবারে আমরা 5 জন সদস্যই ছিলাম। আমি, আম্মু, আব্বু আর ছোট ভাই আর আমার দাদি। আমার ভাই আমার থেকে 2 বছরের ছোট ছিল। আমার আব্বু প্রবাসী ছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আব্বু একবারের জন্য এসে পড়ে। দিনকাল ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি যে হলো আমাদের জীবনে, একেবারে অন্ধকার নেমে আসলো। আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আর আমরা এতিম হয়ে গেলাম। কোথাও যাওয়ার জায়গা নেই। আত্মীয় স্বজনও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। শেষে ফলে আমার মা ও দাদি মিলে সিদ্ধান্ত নিল আমাকে পড়াশোনা ছেড়ে কাজে লাগতে হবে। কি আর করার। ক্লাস 8-এ আমার পড়াশোনার অবসান ঘটে, কিন্তু আমার ভাই পড়াশোনা করবেই না কেন? বংশের একমাত্র ছেলে, লেখাপড়া না করলে কি হয়? মায়ের কাছ থেকে সেলাই কাজ শিখে তা দিয়ে শুরু করলাম, আর আশেপাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়িয়েই চলতো আমাদের জীবন। আমার মায়ের কোমরে ব্যথা থাকতো, তাই উনি সেলাই করতো না। আমার মা মাঝে মাঝে বাবার বাড়ি থেকে কিছু সাহায্য পেত, হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। মামা আর সাহায্য করতে পারবে না, সাফ সাফ জানিয়ে দিল। ছোট থেকে আমার দাদি আমায় দেখতে পারতো না, কারণ মেয়ে হয়ে জন্মেছি তাই। আমার দাদির সাথে মাও তেমন হয়ে গিয়েছে। সারাদিন সেলাই আর টিউশনি, সাথে বাসায় সব কাজ আর রান্নাবান্না আমারই করতে হতো। হয়তো এইসবের কারণে সংসার জীবনে কাজের জন্য কথা কম শুনতে হয়েছে। আমার জীবনে প্রত্যেকটি সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে, আর সিদ্ধান্ত সবসময়ের মতো ভুল ছিল। আমি কি চাই তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। হয়তো সবাই আমাকে মানুষ কম, রোবট বেশি ভাবত। আমার বয়স যখন 24, তখন আমার বিয়ে হয় শাওনের সাথে। বিয়ে নিয়েও কত শত কথা। কেউ আমায় বিয়ে করতে চায়নি। আমার নাকি দোষ আছে, আমি নাকি ভালো না, তাই তো বড় বোন রেখে ছোট ভাই বিয়ে করে ফেলেছে। এমন অনেক কথা শুনে যাচ্ছিলাম। আমার পরিবার আমায় বিয়ে দেয়নি কারণ আমি তাদের প্রয়োজন ছিলাম। যখনই দেখলো তাদের ছেলে বিয়ে করে ফেলেছে, পড়াশোনার পাশাপাশি একটা কাজ করছে, তখন আমায় ব্যবহার করা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ছোট ভাই আকরামের যখন 21 বছর বয়স, হঠাৎ করে সে এক মেয়েকে নিয়ে হাজির। বাসায় এসে বলল সে বিয়ে করেছে। তখন আমি 23 বছরে পা দিয়েছি। আমি হাসি মুখে ছোট ভাইয়ের বউকে বরণ করে নিয়েছিলাম। তার জন্য আমায় কথা শুনতে হয়েছিল। আমি কখনো কোনো কিছুর প্রতিবাদ করিনি, আর করার প্রয়োজনও পড়েনি, কারণ এইসব আস্তে আস্তে সয়ে গিয়েছিল। এভাবে হুট করেই আকরামের বিয়ের কারণে সমাজ ও পরিবারের কাছে আমি হাসির পাত্র আর বোঝা হয়ে গিয়েছিলাম।
যে যেভাবে পেরেছে আমি মেশিনের মতো ব্যবহার করেছে। ঠিক 1 বছর পর আকরামের শাশুড়ি আমার জন্য বিয়ের প্রস্তাব আনে। মা আর দাদি না দেখেই রাজি হয়ে যায়। হবেই না কেন, বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে পারলেই হলো। আমি তখনও চুপ ছিলাম। অতঃপর শাওনের সাথে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের পর জানলাম শাওন মুদির দোকানদার। ইনকাম ভালোই, কিন্তু তার জুয়ার নেশা আছে। তার জন্য সে রোজ রাতে দেরি করে বাসায় ফিরত। মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল। আজান দিচ্ছে, আজও ঘুমোতে পারলাম না। মাছগুলো নিয়ে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম। নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম। আমার রুম থেকে আমার বরের খালাতো বোন রূপা বের হয়ে আমাকে দেখে অবাক। আরে ভাবি, আমি আসলে আপনাকে খুঁজছিলাম, আপনি কোথায় ছিলেন? রান্নাঘরে ছিলাম। তো আজ কি নিতে এসেছেন? ফোনের চার্জার নাকি চিরুনি নাকি টর্চ লাইট? আসলে আমার না চা খেতে ইচ্ছে করছিল, তাই আপনার কাছে আসলাম, 1 কাপ চা বানিয়ে দিতেন তাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে আসছি। না ভাবি থাক, আমার লাগবে না, এখন আর ইচ্ছে নেই। বলে দ্রুত পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালাম। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। এটা নতুন কিছু নয়। পড়াশোনার জন্য শাওনের খালাতো বোন ওদের সাথে থেকেই ভার্সিটিতে পড়ছে। রোজ রোজ রাত বিরাতে আমাদের রুমে এসে পড়া তার রুটিন হয়ে গেছে। এই বিষয়ে আমার বর ও শ্বশুর শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল। এরপর থেকে কিছু বলি না কাউকে। রাত বিরাতে রূপাকে চা নুডলস বানিয়ে দিতে হবেই, কারণ সে বাড়ির অতিথি, আর অতিথিকে আপ্যায়ন করতে হয়। কথাটা অবশ্য আমার বর বলেছে। রুমে এসে বসেছি 5 মিনিট হলো। প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না। এইবারে নিয়ম হলো বউ মানুষেরা বেশি ঘুমায় না, অন্ধকার থাকতেই উঠে পড়ে, তাই নামাজ পড়ে। ঘর হালকা গুছিয়ে উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘরে আসলাম। ফ্রিজে এখনো মুরগির মাংসের পাতিলটা পড়ে আছে। আমি খুব ভালোই রান্না করি, আমার রান্নার অনেক প্রশংসাও পেয়েছি। অবশ্য আমার বর ননাস সাথী আর ছোট ননদ সুচি আমার হাতের মুরগির মাংস অনেক পছন্দ করে। আমার বর তার বোনদের অনেক ভালোবাসে। গতকাল তারা বেড়াতে এসে বাসায় রাগারাগি আর কথা কাটাকাটি করে চলে যায়। এর জন্য আমি দায়ী, কারণ সব সময়ের মতো এবারও তাদের জন্য আমার বর বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছে, আর আমি তা রান্না করেছিলাম। কিন্তু খাবার টেবিলে বসে সবাই খাবার মুখে নিয়ে থুতু করেছিল, কিন্তু আপিরা একটু টু শব্দ করেনি। তারা আমার দিকে শুধু চেয়েছিল। তখন শাশুড়ি বলেছিল,